হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কিল বুকসন। তো এখানে একটা কথা বলি, এই সিনেমাটা কিন্তু একটু স্পেশাল এবং অন্যরকম কাহিনী। স্পেশাল কারণটা হচ্ছে এতদিন আমরা যতগুলো কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা দেখেছি সবগুলাই ডনলি নয়তো ওই ধরনের পুরুষ কোনো নায়ক থাকতো আর কি, কিন্তু আজকে আমরা এমন একটা সিনেমা দেখবো যেটার মেইন চরিত্র হচ্ছে একজন নারী, আর তার নাম হচ্ছে কিল বুকসন, যে একজন প্রফেশনাল কিলার, খুবই ডেঞ্জারাস প্রফেশনাল কিলার। কিন্তু এই প্রফেশনাল কিল করতে করতে তার জীবনে কি কি ঘটনা ঘটে সেটাই আমরা এই সিনেমাতে দেখবো। আর আরেকটু ব্যাপার হচ্ছে এই সিনেমার কাহিনীটা এত সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে, সিনেমা কোথাও বুঝতে তোমার কোনো সমস্যা হবে না, বাট মজা পাবে পুরো 100%। আর তাছাড়া এই সিনেমার IMDb রেটও অনেক ভালো, 10-এ 6.7। তো বুঝতেই পারছো এই সিনেমাটা তুমি যে দেখবে পুরো চালানো টুবে এবং পুরো পয়সা উসুল। আর তাছাড়া এই সিনেমাটিও কিন্তু রিলিজ পেয়েছে খুব সম্প্রতি, 2023 সালের একটা লেটেস্ট সিনেমা। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল সিনেমাতে যাব। তবে গাইস, ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো, কিংবা যদি স্কিপ করতে চাও ডিসক্রিপশনে ডুরেশন পাবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারবে। তোমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি। গাইস, তুমি কি রেডি একটা নতুন অ্যাডভেঞ্চারের জন্য, যেটা এমন একটা গেমিং মার্কেট তোমাকে অনেক কিছু অফার করছে, আর এখানে এমন একটা জার্নি রয়েছে যেখানে তুমি এভিয়েটর গেম খেলতে পারো এবং হিউজ আর্ন করতে পারো। আর এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম এবং ইন্টারন্যাশনাল লাইসেন্স রয়েছে। আর এখানে এভিয়েটর প্রমিস করে যে এখানে তুমি যে এক্সপিরিয়েন্সটা পাবে সেটা তুমি অন্য কোনো এক্সপিরিয়েন্সে পাবে না। যেমন ক্যাশ রেডি করে তোমাকে রেডি হতে হবে যে কখন প্লেনটা টেক অফ করবে, আর তারপর ফিল করো ভিক্টরি। আর তুমি কি ইফেক্টলেসলি উইন করতে চাও, যেখানে থ্রিল রয়েছে, এক্সাইটমেন্ট রয়েছে এবং প্রতি মুভমেন্টে রিওয়ার্ড রয়েছে। তো স্পেন্ডিং টাইম উইথ এভিয়েটর ইজ রিয়েলি আনফরগেটেবল। আর যদি এই অ্যাপটা সম্পর্কে বলি, এখানে আরো অনেক বেশি গেম রয়েছে। এভিয়েটর তো অবশ্যই স্পেশাল গেম আমাদের সবার মনে, বাট এখানে রয়েছে জেডএক্স, আন্ডার বাহার, ক্র্যাশ এক্স, জেডএক্স। আর প্রত্যেকটা গেমের সোর্স কিন্তু বাউন্ডলেস এবং জয় অফ এন্টারটেনমেন্ট। আর তোমাকে যেটা বলবো, তুমি যখন অ্যাকাউন্টটা খুলবে তখন যদি আমাদের র্যান্ডম 7 কোডটা ইউজ করো, যেটা তোমাকে বোনাস দিতে পারে 15,000 রুপি পর্যন্ত, এবং এছাড়াও 250টা ফ্রি স্পিন তো রয়েছে রেজিস্ট্রেশনের পরে। আর এখানে ডিপোজিট করাও কিন্তু অনেক ইজি। তুমি আমাদের দেশের গুগল পে, ফোন পে, পেটিএম এগুলো ইউজ করে কিন্তু, এছাড়াও ক্রিপ্টো ইউজ করেও তুমি কিন্তু ডিপোজিট করতে পারছো। আর এখানে আরেকটা কথা বলতে হচ্ছে যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা বুক মেকার এবং ইউজার ফ্রেন্ডলি, এবং এটা তোমাকে 100% সেফটি প্রোভাইড করে, সিকিউরিটি প্রোভাইড করে। আর তাছাড়া 24/7 কাস্টমার সার্ভিস তো রয়েছে, ফাস্ট উইথড্র করতে পারবে, ফাস্ট ডিপোজিট করতে পারবে। তো তুমি কি এখানে জয়েন করতে চাও? যদি তোমার উত্তর হয় ইয়েস, তাহলে পিন কমেন্টে যাও, সেখানে লিঙ্ক থেকে তুমি আমাদের র্যান্ডম 7 প্রোমো কোডটা ইউজ করো, যেটা শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আর এটাতে অ্যাকাউন্ট খোলার পরে ফার্স্ট ডিপোজিট ওয়েলকাম বোনাসের সাথে সাথে 50টা ফ্রি স্পিন ইমিডিয়েটলি জিততে পারো। তো ক্রিয়েট করো অ্যাকাউন্ট এবং শুরু করো তোমার জার্নি। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, সবসময় মাথায় রাখবে তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই। লোকটার শরীরে ট্যাটু দেখে বুঝতে পারছো খুবই ডেঞ্জারাস লোক হবে হয়তো। তো সে খুব শান্তিতে তার রুমে ঘুমাচ্ছিল, কিন্তু এরপর যখন লোকটির ঘুম ভাঙে সে দেখতে পায় সে একটা খোলা রাস্তায় শুয়ে রয়েছে, আর তার সামনে আমরা একটা মহিলাকে দেখতে পাই। তো মহিলাটি ওই লোকটির কাছে এসে কথা বলতে শুরু করে, আর এই মহিলাটি কিন্তু এই সিনেমার মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে কিল বুকসন, আর তার নামে এই সিনেমাটি আর কি। তো যাই হোক, তাদের কথার মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ওই লোকটা জাপানের অনেক বড় একটা ইয়াকুজা গ্যাং। তো ওই লোকটি বলে আমি তো রুমে ঘুমাচ্ছিলাম, আমি এখানে আসলাম কিভাবে? তো কিল বুকসন তখন তাকে বলে তুমি তোমার রুমেই ঘুমাচ্ছিলে, কিন্তু আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এর কারণটা হচ্ছে আমি তোমাকে এখন মেরে ফেলবো। আর তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমি তোমাকে মারবো, তাই না? অ্যাকচুয়ালি তোমাকে মারার পরিবর্তে আমাকে টাকা দেওয়া হয়েছে। তোমার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি আমি একজন কন্ট্রাক্ট কিলার, আমি টাকা নিয়ে মানুষ মারি। আর আমি MK কিলার কোম্পানিতে কাজ করি, আর তাদের কাজই হচ্ছে মানুষদের কাছ থেকে টাকা নিয়ে লোকদেরকে মারানো। আর ওই কোম্পানির সবচেয়ে ডেঞ্জারাস কিলার হচ্ছে আমি। তো বুঝতেই পারছো তোমার হাতে আর অল্প কিছু সময় রয়েছে, তোমার লাস্ট কোনো উইশ থাকলে চাইতে পারো। কিন্তু ওই লোকটি তখন বলে আমার সম্পর্কে হয়তো তুমি পরিচয় জানো না, আমি লাইফে কত মানুষকে হত্যা করেছি তার কোনো ইয়াত্তা নেই, আর তুমি আমাকে মারতে পারবে না। আমার মনে হয় না তোমার মতো একটা মহিলার মধ্যে এতখানি দম রয়েছে। তো তোমার জন্য সবচেয়ে বেটার হতো আমি যখন ঘুমিয়েছিলাম তখন যদি আমাকে মারতে। তো তখন আমাদের বক্সন বলে হ্যাঁ অবশ্যই তখন আমি মারতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার 17 বছর একটা মেয়ে রয়েছে। আমার মেয়ে কি বলে জানো? আমার মেয়ে বলে সবারই সমান সুযোগ পাওয়া উচিত, যাতে সামনের ব্যক্তিটি নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে প্রমাণ করতে পারে। তো এর জন্য আমি তোমাকে সুযোগ দিচ্ছি তোমাকে প্রমাণ করা, তুমি পারলে তোমার জীবনটা বাঁচিয়ে নাও। তো এটা বলে সে একটা তরল ওই লোকটির সামনে ফেলে দেয় আর তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। তো এরপর তাদের দুজনের মধ্যে বেশ তরলের লড়াই শুরু হয়। তারা একে অপরকে ভালোই হিট করছিল, কিন্তু বেশ কিছুক্ষণ মারামারি করার পরে আমাদের নায়িকা বুকসন বুঝতে পারে যে না, ওই লোকটা অনেক বেশি শক্তিশালী, আমাকে হারিয়ে উল্টো মেরে দিতে পারে। তো তখন করে কি চালাকি করে পালিয়ে গাড়ির কাছে আসে এবং পিস্তল নিয়ে ডাইরেক্ট শুট করে দেয়, মনে করো 2 নম্বরই কাজ করে। তো যাই হোক, ওই লোকটি অনেক আহত হয়ে যায় আর তারপর কাছে এসে বুকসন করে শুট করে মেরে ফেলে, আর এইভাবে সে তার টার্গেট পূরণ করে। তো
এখানে আমরা বুঝতে পারি বক্সন যেমন চালাক এবং প্রয়োজনে সেরকম পোল্টিবাজও। তো যাই হোক এরপর বাড়ি এসে বক্সন তার ঘরের কাজ করতে থাকে একজন মায়ের মতো, একজন হাউস ওয়াইফের মতো। তো সে যখন কাপড় গোছাচ্ছিল তখন সে তার মেয়ের কাপড় থেকে সিগারেটের একটা প্যাকেট পায়, আর এটা দেখে তার নিজের মেয়ের উপর অনেক রাগ হয় যে এইটুক 17 বছরের মেয়ে আমার স্মোকিং করা শুরু করে দিয়েছে। আর তখন ওর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যে ও যেদিন ফার্স্ট সিগারেট ধরিয়েছিল সেদিন ওর বাবা ওকে কেমন মেরেছিল, এমনকি অভ্যাস ছাড়ানোর জন্য জোর করে ওকে একবারে 50টা সিগারেট খাওয়াতে বাধ্য করেছিল এবং ও বমি করে দিয়েছিল। তো এই কথা মনে করতে করতে বক্সন নিজেও সিগারেট খাওয়া শুরু করে, আর তখন ওর মেয়ে স্কুল থেকে আসে। তো বক্সন তখন বলে সিগারেট খাওয়া দ্রুত ছেড়ে দিও, কিন্তু ওর মেয়ে উল্টো ওর সাথে বেয়াদবি করতে থাকে এবং বলে যে কাজ তুমি করো সেটা আবার আমাকে কেন ছাড়তে বলছো, তুমি নিজেই তো গান চুট্টি। তো এরকম কথা শুনেই তার মেয়ে রুমে চলে যায়, কিন্তু এই কথাটা শুনে বক্সনের অনেক রাগ হয় আর সে তার মেয়ের রুমে যায় যে ওকে সাইজ করবে, কিন্তু ততক্ষণে তার মেয়ে ভুল বুঝতে পেরেছিল আর এর জন্য বলে আই এম সরি মা, আমার এইভাবে তোমার সাথে কথা বলা উচিত হয়নি, আমি লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর এরপর আমরা একটা লোক আর একটা মেয়েকে একসাথে দেখি, আর তারা দুজন আপন ভাই বোন ছিল আর তারা টিভিতে একটা খবর দেখছিল। ওই খবরটাই যাকে একটু আগে বক্সন মেরে এসেছে। তো সেখানে বলা হচ্ছিল যে শহরের অনেক বড় একটা ডেঞ্জারাস গ্যাংস্টার খুন হয়েছে, কিন্তু তাকে কে মেরেছে এটা জানা যায়নি। তো যে লোকটা খবর দেখছিল সে বক্সনের অনেক প্রশংসা করতে থাকে, আর ওদের কথাবার্তায় আমরা জানতে পারি যে সেই মূলত বক্সনের বস এবং MK কোম্পানির মালিক, এবং সেই মূলত মানুষদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন লোকদের মারায়, আর তার সবচেয়ে হাই স্কিল্ড এবং পছন্দের কিলার হচ্ছে বক্সন। কিন্তু ওই লোকটির বোন বক্সনকে খুব একটা পছন্দ করতো না, মানে বুঝতে পারছো মেয়ে মানুষকে খুব কমই পছন্দ করতে পারে। তো তাদের কথার মাধ্যমে আমরা আরো জানতে পারি যে MK কোম্পানির সাথে বক্সনের যে কন্ট্রাক্টটা ছিল সেটা প্রায় শেষ হতে চলেছে, কিন্তু বস বক্সনের সাথে আরো কাজ করতে চাচ্ছিল কারণ কিলারদের মধ্যে সে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী এবং আজ পর্যন্ত সে একটা মিশনেও হারেনি। তো এরপর আমরা দেখতে পাই বক্সন একটা বারে তার কিছু বন্ধুদের সাথে দেখা করতে যায়, আর আসলে সত্যি কথা বলতে এটা কিলারদেরই একটা বার। তো এখানে যে কয়জন কিলার ছিল তাদের সবারই স্বপ্ন ছিল যে বক্সনের মতো একটা শক্তিশালী নাম করা কিলার হবে, মানে অন্ধকার জগতে বক্সনের অনেক নাম, কিন্তু বর্তমানে তাদের হাতে আর কোনো কাজ নেই, তারা সবাই কর্মহীন ছিল। তো তখন ওদের মধ্যে একটা ছেলে বলে ওঠে আমরা তোমার ওই MK কোম্পানির মালিকের কারণেই কর্মহীন রয়েছি, কারণ তার কোম্পানির মতো আরো অনেক কিলার কোম্পানি রয়েছে, কিন্তু তোমাদের কোম্পানির বস যেহেতু বাকি সব কিলার কোম্পানির সমিতির সভাপতি সেজন্য সে কিছু আজেরের নিয়ম বানিয়েছে। যেমন প্রথম নিয়মটা হলো কেউ কোনো বাচ্চাকে মারতে পারবে না, দ্বিতীয় নিয়মটা হচ্ছে কেউ নিজের কোম্পানি ছেড়ে গিয়ে অন্য কোম্পানি যেতে পারবে না, আর তৃতীয় বা শেষ নিয়মটা হচ্ছে নিজের মিশন সম্পূর্ণ করার ব্যতীত মাঝখানে সে কাজ ছাড়তে পারবে না, যদি সে কাজ ছেড়ে দেয় মিশন কমপ্লিট করে তাকে মরতে হবে। তো তোমাদের কোম্পানি থেকে আমাদের যেহেতু বিতাড়িত করা হয়েছে এজন্য আমরা অন্য কোম্পানিতে ঢুকতেও পারছি না এবং আমাদের জীবন কঠিন হয়ে পড়ছে। আর যখন এই নিয়মগুলো তৈরি হয় তখন একটা লোক হাত তুলেছিল যে এই নিয়মগুলোর বিরোধিতা করেছিল, কিন্তু এর ফলে লোকটির হাতই কেটে দেওয়া হয়েছিল। তো যাই হোক এখানে যে ছেলেটাই কমপ্লেন করছিল সে আবার বক্সনের খুব ভালো বন্ধুত্ব ছিল, যদিও বয়স কম। তো সে বক্সনের কথা বলে যে বস তোমাকে একটু এক্সট্রা বেশি কেয়ার করে, এর জন্য সবসময় তোমাকে মিশন দেয়, আমাদের মধ্যে কি অ্যাবিলিটি নাই? অ্যাবিলিটি না থাকলে না থাকতো, আমরা অন্য কোম্পানিতে কাজ করতাম, কিন্তু তোমাদের কোম্পানির জন্য তাও পারছি না। তো এইসব কথা বক্সনের খুব ইগোতে লাগে যে আমার কি যোগ্যতা নেই, আমাকে এমনি এমনি টানে। তো তখন বক্সন রেগে বলে আচ্ছা তোর যদি এতই অ্যাবিলিটি থাকে তাহলে এটা প্রমাণ করে দেখা, আর প্রমাণ করার জন্য একটা রক্তাক্ত ছুরি আমার কাছে পাঠা। তো এই সিনেমার থিওরিটা আমি তোমাকে বোঝাই। রক্তাক্ত ছুরি কাউকে দেওয়া মানে হচ্ছে তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করা 1 ভার্সেস 1 তার মানে বক্সন তার বন্ধুর সাথে এখন লড়াই করতে চাচ্ছে। তো এই কথা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু সে যখন গাড়ির কাছে আসে তখনই সেখানে কিছু বদমাশকে সে দেখে যারা তার গাড়ির 12টা বাজিয়ে ফেলছিল। তো বক্সন ওদেরকে সাইডে সরে যেতে বলে, কিন্তু ওরা তখন অসভ্যতা করা শুরু করে, আর তখনই বক্সনের সেই বন্ধু চলে আসে যাকে সে লড়াইয়ের জন্য একটাকে চ্যালেঞ্জ করেছিল। তো ও করে কি ওদের সবগুলোকে অনেক মারে, মানে সেই পিটুনি দেয়। আর এখানে লক্ষ্য বক্সন মূলত আন্ডার কভার মানে গোয়েন্দাদের মতো কাজ কাম করে আর কি, সব জায়গায় নিজের ক্ষমতা দেখায় না। তো যাই হোক বক্সন আর বন্ধুর ক্ষমতা দেখে অনেক খুশি আর ইমপ্রেস হয়ে যায়, বলে ঠিক আছে লড়াই তো করবোই, তার আগে চল আরেকটা লড়াই করি। তো এরপর আমরা দেখি ওরা মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলেছে, মানে কোনো কথা নাই চলে গেছে। আর রাশিয়া ইউক্রেন খেলার পরে বক্সন করে কি ওকে কিছু টাকা দেয়, মানে এক ব্যাপারটা এখানে উল্টো, মনে করো ছেলেটাই পতিতা, এবং তারপর বক্সন বলে এই টাকাটা রাখো তোমার কাজে আসবে, কিন্তু ছেলেটি বলে আমার কোনো টাকা চাই না, তুমি নিজে একটা কিলার কোম্পানি খোলো সেখানে আমাকে কাজে রাখো। তো এটা শুনে বক্সন বলে হ্যাঁ বসের সাথে আমার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, তো কন্ট্রাক্ট শেষ হলে ঠিক আছে আমি তাই করবো। আর অন্যদিকে আমরা দেখি বক্সনের মেয়ে তার ফ্রেন্ডের সাথে ছিল। তো এখানে আমরা আরেকটা আজগুবি জিনিস দেখতে পাই, এখানে দুটো মেয়ে তারা একে অপরকে পছন্দ করে, মানে তারা প্রেম করে, লেসবিয়ান বোঝানো হয়েছে, তবে তারা তাদের সম্পর্কের ব্যাপারটি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। তো যাই হোক তারা দুজন একসাথে সিগারেট খাচ্ছিল, আর তখন ওখানে 3 জন ছেলে চলে আসে। তো তাদেরকে দেখে বক্সনের মেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু একটা ছেলে করে কি বক্সনের মেয়ের হাত ধরে ফেলে এবং ওর সাথে অসভ্যতা করা শুরু করে, আর এর ফলে বক্সনের মেয়ে রেগে যায় এবং বলে যদি তুই আমার হাত না ছাড়িস তোর হাত ভেঙে তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেবো, সরি যদি তুই আমার হাত না ছাড়িস তোর হাত ভেঙে আমি গলায় ঝুলিয়ে দেবো। তো বক্সনের মেয়ের কথা আমরা বুঝতে পারি যে বক্সনের মেয়ে বক্সনের মতো হচ্ছে খুব সাহসী। তো এটা বলেও যখন থেকে চলে যেতে থাকে, আর ওই ছেলের যে বাকি বন্ধুরা ছিল ওরা তো হাসতে থাকে, মানে এইরকম একটা মেয়ে তোর অপমান করে গেল। তো এই কারণে ওই ছেলেটির বক্সনের মেয়ের উপর অনেক রাগ হয় এবং সিদ্ধান্ত নেয় ওর কোনো ক্ষতি করবে। তো এরপর বাড়িতে যখন
যখন বক্সন আর তার মেয়ে খাবার খাচ্ছিল তখন তার মেয়ের কাছে বারবার মেসেজ আসছিল, বুঝতেই পারছো ওর বান্ধবী, লেসবিয়ান বান্ধবীর। তো ও করে কি মোবাইল উঠে মেসেজ করতে থাকে। তো এটা দেখে বক্সন ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে যে তোমাকে মেসেজ করছে? তো ওর মেয়ে বলে, না এরকম কিছুই নেই, আমি জাস্ট আমার বান্ধবীর সাথে কথা বলছি। মানে কত সুবিধা তাই না, এই যে লেসবিয়ান হলে ধরার কায়দা নাই। তো যাই এরপর স্কুলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যে কয়দিন আগে যে কিলটা হয়েছে একটা বড় সন্ত্রাসের, এই কিলারটা কে হতে পারে, পুরুষ না মহিলা? তো এখানে বক্সনের মেয়ে বলে, আমি পুরুষের উপর স্পিচ দেবো, কারণ মহিলাদের জন্য কিলার হওয়া অসম্ভব। আর নিজের মেয়ের মুখে এই কথা শুনে বক্সন তো অনেক অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় যে তার মেয়েও জানে না যে তার মা কত বড় শক্তিশালী একটা কিলার, আর তার উপর এই বিষয় নিয়ে ওর স্পিচ দিবে। তো যাই হোক পরদিন বক্সন অফিসে যাচ্ছিল আর তখন সেখানে তার বসের বোন আসে এবং সে বক্সনের সাথে দেখা করে, এত সুন্দর অ্যাক্টিং করে যে ওর উপর অনেক খুশি, কিন্তু মনে মনে তো ওকে ঘৃণা করে প্রচুর। আর এরপর একটা জায়গায় আমরা দেখতে পাই একটা মেয়ে ফাইটার কিলার একটা ছেলের সাথে লড়াই করছিল। প্রথমে সে তার ঘাড় ধরে টেবিলের উপর হিট করে, তারপর অনেক ঘুষি মারতে মারতে বসের বোনের কাছে নিয়ে আসে। তো অ্যাকচুয়ালি বসের বোন তার কোম্পানির জন্য নতুন কিছু মেয়ে কিলার বাছাই করছিল, কারণ মেয়েদের জন্য যে কোনো মানুষকে মারা সহজ, তারা সিডিউস করার সুযোগ নিয়ে মনে করে যে কাউকে সহজে মেরে ফেলতে পারে। তো যাই হোক যতগুলো মেয়েকে সে রিক্রুট করেছে তার মধ্যে এই মেয়েটাই সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো। তো তখন সেখানে বসের বোনের সাথে বক্সনের ভেতরে আসে। তো বক্সনকে দেখে সবাই দাঁড়িয়ে ওয়েলকাম জানায়, কারণ বক্সন হচ্ছে সবচেয়ে সিনিয়র, সবচেয়ে নাম করা, সবচেয়ে শক্তিশালী, সবাই বক্সনের মতো হতে চায়। কিন্তু এটা দেখে বসের বোনের খুব জেলাস ফিল হয়। আর তখন সে ওই কিলার ফাইটারকে বলে, মানে নতুন ওই মেয়ে কিলার ফাইটারকে বলে সে ভবিষ্যতে বক্সনের চেয়ে অনেক ভালো কিলার হবে। কিন্তু এটা শুনে বক্সনের ইগোতে লাগে, এর জন্য সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু বসের বোন তখন বলে, দাঁড়াও বক্সন, আমি এটা এর জন্যই বলেছি কারণ এই মেয়ে এই বয়সে যতখানি শক্তিশালী, তোমার বয়সে তুমি এতখানি শক্তিশালী ছিলে না। তো বক্সন তখন রেগে যায় এবং ওকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। তো এরপর তারা দুজন একে অপরের মুখোমুখি হয় আর তাদের লড়াই শুরু হয় এবং আমরা দেখতে পাই মেয়েটা অনেক দ্রুত গতিতে তার স্পেশাল মুভস ইউজ করে বক্সনের উপর। কিন্তু বক্সন তো বুঝতে পারছে বক্সনকে মনে করে এই সিনেমাতে লেডি ডনলি হিসেবে দেখানো হয়েছে। তো সেই সব অ্যাটাক থেকে প্রতিবারই বেঁচে যাচ্ছিল। কিন্তু যখন ওই নতুন মেয়ে কিলারটি কোনোভাবে পেরে ওঠে না, সে ছুরি নিয়ে করে কি অবৈধভাবে বক্সনের উপর অ্যাটাক শুরু করতে যায়। কিন্তু বক্সন তখন চালাকি করে ওর অস্ত্র সামনে ধরে এবং ওকে আটকে দেয়। তো এভাবেই বক্সন জিতে যায়। আর যেহেতু বসের বোনকে ঘৃণা করে, এই জন্য বসের বোন করে কি বক্সনকে অপমান করার চেষ্টা করে যে এখন তো ছোট, তোমার মতো বয়স হলে তোমার মতো মেয়ের বেইলি থাকবে না। তো এই ব্যাপারটা নিয়ে বক্সন মারাত্মক মাইন্ড করে এবং তারপর যায় হচ্ছে বসের কাছে। তো বস বলে, যেহেতু আমাদের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, আমরা নতুন করে আবার কন্ট্রাক্ট করতে চাই যাতে তুমি আমাদের সাথে আরো কাজ করতে পারো। কিন্তু বক্সন বলে, না আমার মেয়ে বড় হচ্ছে, আমি চাই না আমার এইসব কাজের ইফেক্ট আমার মেয়ের উপর পড়ুক। আমি এই কাজ চিরতরে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যথেষ্ট টাকা পয়সা আমার হয়েছে, এই টাকা পয়সা নিয়ে আমি বরিশাল গিয়ে আমার শেষ জীবন শান্তিতে কাটাবো। কিন্তু তখনই বক্সনের কাছে একটা কল আসে। কিন্তু যে কল করে ওই কলের কথা শুনে বক্সন অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে চলে যায়। তো ফোনটা আসলে এসেছে তার মেয়ের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে। আর তাকে বলা হচ্ছিল, আপনার মেয়ে একটা ছেলেকে কেচি দিয়ে গলায় আঘাত করেছে, ছেলেটা প্রায় মরে যেত। তো কিছুক্ষণের মধ্যে বক্সন সেখানে পৌঁছে যায় এবং টিচারের কাছ থেকে জানতে পারে যে বক্সনের মেয়ের সাথে তার মেয়ের ওই বান্ধবীও ছিল। কিন্তু তারা কেন এই কাজ করেছে দুজনে কেউই বলছে না এবং শাস্তি স্বরূপ তার মেয়েকে এবং ওই বান্ধবীকে স্কুল থেকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর এটাই কিন্তু সে ছিল যে এর আগেও কয়েকবার বক্সনের মেয়ের সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল, আর এটা আমরা অলরেডি দেখেছি। তো যাই হোক এরপর বক্সন তার মেয়েকে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর তাকে অনেক বকেও। আর এরপর তারা যখন গাড়িতে বসে তখন বক্সনের উপর রেগে ওকে জিজ্ঞাসা করে, তুমি ওকে কেন মেরেছো? কিন্তু তার উত্তর শুনে বক্সন ভয় পেয়ে যায়। বক্সনের মেয়ে বলে, আমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু ওর ভাগ্য ভালো বেঁচে গিয়েছে। তো এই কথা শুনে বক্সন তো পুরো শকড। আর এরপর সে তার বন্ধুর কাছে আসে এবং তার মেয়ের এই সব কথা বলে দেয় এবং এটাও বলে, আমার বয়স যখন 17 ছিল আমি আমার জীবনের প্রথম খুন করেছিলাম, আমার মেয়ের বয়স এখন 17। আমি চাই না আমার এই খারাপ কাজের প্রভাব আমার মেয়ের উপর পড়ুক। আমার তো এখন ভয় হচ্ছে যে আমার মেয়েও আমার মতো কোনো কিলার না হয়ে যায়, কিন্তু আমি ওকে এসবের কাছ থেকে দূরে রাখতে চাই যাতে ও পড়াশোনা করে ভালো কিছু হয়। আর আমি বসের সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছিলাম যে আমার এই কাজের ইফেক্ট আমার মেয়ের উপর যেন না পড়ে, কিন্তু আলটিমেটলি এসব তো হচ্ছেই। তো এই জন্য আমি খুব চিন্তিত। আর আমার মেয়েও সবসময় কেমন যেন মুড ভার করে থাকে। তবে আমার বিশ্বাসও আমার কাজের ব্যাপারে যায় না, ও জানার আগেই দ্রুত এই কাজ আমি ছেড়ে দেবো। তো এরপর বক্সন করে কি বাড়িতে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, বলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করো, এমন খারাপ অভ্যাস ছেড়ে দাও, সিগারেট খাওয়া ছেড়ে দাও। কিন্তু তার মেয়ে তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর এরপর তার মেয়ে বাইরে চলে আসে আর তখন ওর ফেসে আমরা অনেক চিন্তার ছায়া দেখতে পাই। মানে বক্সনের মেয়ের চেহারায় আমরা অনেক চিন্তার ছায়া দেখতে পাই। দেখে মনে হচ্ছিল ওর সাথে এমন একটা কিছু হয়েছে যেটা ও মাকে বলতে পারছে না। কিন্তু বক্সনের মেয়ের এমন আচরণের পরিবর্তন দেখে বক্সন অনেক চিন্তিত হয়ে যায়। আর তখনই বক্সনের কাছে বক্সনের বসের কল আসে এবং সে তাকে নেক্সট মিশনে যেতে বলে। আর এবার তাকে তার টার্গেট বলে দেয়, যাকে মারতে হবে সে হবে একটা টিনেজ ছেলে। আর এবার ওই মিশনে বক্সনের সাথে ওই নতুন যে মেয়ে ফাইটার রয়েছে সেও যাবে, মানে এর আগে যার সাথে বক্সন লড়াই করেছে। তো যাই হোক মিশনে যাওয়ার আগে তারা একে অপরের সাথে দেখা করে আর ওই কিলার ফাইটার বক্সনকে তার অস্ত্র দেখায় আর এরপরই তারা মিশনে চলে যায়। তো যেমন বলেছি তাদের মিশন ছিল হচ্ছে একটা টিনেজ ছেলেকে মারতে হবে। তো ওরা যখন ওই বাড়িতে পৌঁছায় ওই ছেলেটার ঘরে যখন যায় দেখতে পায় ছেলেটা ঘুমাচ্ছিল। তো তখন ওরা ছেলেটাকে অচেতন করার জন্য গ্যাস ছেড়ে দেয়, যে কারণে ছেলেটি অজ্ঞান হয়ে যায়।
আর তারপর তারা কাজ করার জন্য এগিয়ে যায়। তো অ্যাকচুয়ালি এই ছেলেটাকে এমন ভাবে খুন করতে হবে যেন দেখে মনে হয় আত্মহত্যা করেছে। তো এরপর যখন ওই নতুন লেডি কিলার ওই ছেলেটার শিরা কাটতে যাচ্ছিল তখনই বক্সন ওকে বাধা দেয় এবং বোঝায়, আরে গাধা, আত্মহত্যাকারী ব্যক্তিরা কখনোই তাদের নার্ভ সরাসরি কাটে না, ওরা ভয় পায়। এই জন্য ওদের নার্ভ এত সুন্দরভাবে আঁকাবাঁকা ভাবে কাটতে হবে। তো এই জন্য ওর নার্ভ আমরা এমন ভাবে কাটবো যাতে মনে হয় যে ও নিজেই সুইসাইড করেছে। তো যখন নার্ভ কাটতে যাচ্ছিল হঠাৎ করে ও থেমে যায় আর টেবিলে থাকা ওই ছেলেটার ছবি দেখতে থাকে এবং ছবি দেখেও বুঝতে পারে যে এটা তো মন্ত্রীর ছেলে। আর তখন ওরা একটা এই খুনের নোটও পায় যেটা ওরা পড়েনি আর কি। আর ওটা পরে বক্সন জানতে পারে যে এই ছেলেটিকে মূলত তার বাবা মিনিস্টারই মারতে চায়। তো বক্সন তো পুরো অবাক হয়ে যায়, ছেলেকে কেন তার বাবা মারতে চাইবে। কিন্তু তখনই বক্সনের কাছে একটা কল আসে, অ্যাকচুয়ালি তার মেয়ে তাকে কল করেছিল। তো এর জন্য বক্সন করে কি ওই লেডি কিলারটাকে বাইরে পাঠিয়ে মেয়ের সাথে কথা বলতে থাকে। তো মেয়ে বলতে থাকে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আর আজকে প্লিজ দ্রুত বাড়িতে চলে আসো, আমি তোমাকে নিজে রান্না করে খাওয়াবো। তো মেয়ের এরকম কথা শুনে বক্সন তো পুরো ইমোশনাল হয়ে পড়ে, ওর চোখে পানি চলে আসে, কারণ এর আগে কখনোই তার মেয়ে এত ভালোভাবে তার সাথে কথা বলেনি। আসলের কারণও আছে, বক্সনের মেয়ে তো ছোটবেলা থেকে ওরকম সময় পায়নি বক্সনের কাছ থেকে। আর এদিকে আমরা বক্সনের বসকে দেখতে পাই যে তারা একটা মিশনের জন্য রাশিয়ায় গিয়েছে, রাশিয়ায় গিয়ে মাফিয়াদের মারতে হবে। তো সেখানে সে একটা বারে বসেছিল আর তখন তার কাছে বক্সনের কল আসে। তো বক্সন কল করে বলে, বস ক্ষমা করবেন, আমরা এই মিশনে ফেল হয়ে গিয়েছি। তো বসের এই কথা বিশ্বাসই হয় না, কারণ এর আগে এরকম কখনোই হয়নি। কিন্তু বক্সন বলে, আমাকে প্লিজ বিশ্বাস করুন, আমি ওই ছেলেটাকে মারতে পারিনি, কারণ আমরা চেতনানাশক গ্যাস অনেক কম ছেড়েছিলাম, যার জন্য ছেলেটা অজ্ঞান হয়নি, উঠে পড়ে গিয়েছিল। তো তখন ওকে যদি আমরা মারতাম এটা মার্ডারের মতো লাগতো, মোটেও আত্মহত্যার মতো লাগতো না। কিন্তু আমরা তো জানি যে বক্সনের মেয়ে তাকে কল করেছিল, এই জন্য সেই ইমোশনাল হয়ে ওই ছেলেটিকে মারতে পারেনি। তবে বস তো গভীর জলের মাছ, সে রেগে যায় এবং সে বলে, তুমি আমাদের কোম্পানির রুলস ভেঙেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে, কারণ কোম্পানির নিয়ম অনুযায়ী তুমি কোনো মিশন মাঝখানে ছেড়ে আসতে পারবে না। আর ওই মুহূর্তেই বসের উপর আক্রমণ করা হচ্ছে রাশিয়ান মাফিয়ারা। তো এখানে আমরা একটা আউটস্ট্যান্ডিং ফাইটিং দৃশ্য দেখতে পাই, যেখানে বস একাই সবাইকে খুব সহজেই মনে করো যে ল্যাটাফ্যাটা করে দিচ্ছে, হাত দিয়ে গুলি দিয়ে, মানে অসাধারণ একটা অ্যাকশন দৃশ্য ছিল। এটা আসলে এক্সপ্লেন করা অলমোস্ট ইম্পসিবল। আর তারপর সে আবার বক্সনকে কল করে কথা বলে এবং বলে, তুমি যেহেতু নিয়ম ভেঙেছো এটা শাস্তি পাবে, আর এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কারণ তুমি তোমার টার্গেট ছেড়ে চলে এসেছো, তোমাকে মেরে ফেলা হবে। তো এটা শুনে বক্সন বলে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমার সাথে যে কিলার মেয়েটিকে পাঠিয়েছিলেন ওর সাথে কথা বলুন। তো ওই মেয়েটি এরপর কথা বলে এবং সে মিথ্যা বলে দেয় যে হ্যাঁ, আমরা সত্যি এই মিশনটা সম্পূর্ণ করতে পারিনি বস, মানে এই মেয়েটিও এখন বক্সনের পক্ষে চলে এসেছে। তো যাই হোক, এরপর বক্সন তার বসকে বলে, আপনি আমাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নিন, তাহলে আমি এরপরও আপনার সাথে কাজ করব, আমাদের কন্ট্রাক্ট আবার নতুন করে করব। এরপর রাশিয়ার মিশন শেষ করার পরে বস যখন ফিরে আসছিল তখন বসের বোন তাকে ফোন করে এবং বলে যে ও তো আমাদের কোম্পানির নিয়ম ভেঙেছে, মিশন কমপ্লিট না করে চলে এসেছে, ওর শাস্তি পাওয়া উচিত, আমাদের ওকে মেরে ফেলা উচিত। কিন্তু বস বলে, না, এটা আমরা করতে পারবো না, কারণ ও আমাদের কোম্পানির সবচেয়ে পটেনশিয়াল, সবচেয়ে সিনিয়র কিলার, আর যেহেতু ভবিষ্যতে আমাদের এই ব্যবসা চালাতে হবে তো ওর সাথে আমরা নতুন করে কন্ট্যাক্ট করবো এবং ওকে আমি কাজে লাগাতে চাই। তো এটা বলে সে ফোন কেটে দেয়। আর এরপর সে ওই সময়ের কথা মনে করতে থাকে যখন সে বক্সনকে প্রথম দেখেছিল। অ্যাকচুয়ালি বক্সনের বাবা ছিল পুলিশ, তো তাকে কেউ টাকা দিয়েছিল বক্সনের বাবাকে মেরে ফেলার জন্য। তো সে যখন বক্সনের বাবাকে মারতে সেখানে গিয়েছিল তখনই বক্সন চলে এসেছিল ঘরের মধ্যে। তো বক্সনকে দেখে তো বস থেমে গিয়েছিল, কিন্তু বসকে অবাক করে দিয়ে বক্সন নিজেই তার বাবাকে মেরে ফেলে। অ্যাকচুয়ালি সে আগে থেকেই তার বাবার উপর অনেক বিরক্ত ছিল, তার বাবা অনেক অত্যাচার করতো। তো এর জন্য ওর বাবাকে মারার পর ওর কোনো দুঃখ লজ্জা লাগেনি, বরং হাসছিল সাইকোর মতো। আরো তখন ওর বয়স ছিল 17 বছর। তো বুঝতেই পারছো বক্সনের লাইফের প্রথম খুনটাই ছিল তার বাবাকে হত্যা করা, এবং আজ পর্যন্ত না জানি সে কত মানুষকে মেরেছে, এবং সেদিন থেকে সেই বসের সাথে কাজ করছে। আর যেহেতু বক্সন কখনোই তার মিশনে ফেল হয়নি, তো এই মিশনের ঘটনাটি বস করিকে চেপে দেয়। তবে তার মনে মনে বিশ্বাস হচ্ছিল না কিভাবে পসিবল ও মিশনে ফেল হয়ে আসবে এইটুক বাচ্চা মারতে গিয়ে। আর অন্যদিকে বসের বোন করে কি বক্সনের ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে একটা মিশনে পাঠায় এবং টার্গেটও বলে দেয়। আর এর পরের দিন খবরে দেখানো হচ্ছিল যে মিনিস্টারের ছেলের মার্ডার হয়েছে। তো এটা দেখে তো বক্সন অবাক হয়ে যায়, কারণ আমি তো ওকে মারিনি, তাহলে ওকে কে মারলো? আর তখনই বক্সনের মেয়ে আসে আর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তো এখানে বক্সনের মেয়ে তাকে সত্যটা বলে দেয় যে আমি আমার বান্ধবীকে পছন্দ করি, আমরা লেসবিয়ান। আর আমি আর আমার বান্ধবী যখন ছিলাম তখন ওই মিনিস্টারের ছেলে আমাদের ছবি তুলেছিল, অনেক বাজে ছবি তুলেছিল, আমি ওকে অনেক ছবি ডিলিট করতে বলেছিলাম কিন্তু ও ডিলিট করেনি। কিন্তু ডিলিট করার একটা শর্ত দিয়েছিল লাস্টে, সেটা হচ্ছে ওর সাথে রাত কাটাতে হবে, কিন্তু আমি সরাসরি মানা করে দিয়েছিলাম। আর তখন ওই ছেলেটা বলে দেয় যে এই ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেবে। আর এই কারণে আমার রাগ হয় এবং আমি ওকে মারি। তবে একদিন আমি ওকে ডাইরেক্ট মেরে ফেলতাম, কিন্তু ভালো হয়েছে হারামজাদা মরে গিয়েছে। আর তারপর বক্সনের মেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার বান্ধবী কখনো চাইতো না আমাদের এই রিলেশনের ব্যাপারে তুমি বা কেউ জানো, এর জন্য আমি তোমাকে কখনো কিছু বলিনি। তো বক্সন তখন বলে তুমি এইসব আজগুবি চিন্তা বাদ দাও, বড় হও, এইসব ভুলভাল কথা বাদ দাও, আমাকে আগেই তোমার বলা উচিত ছিল, তা না হলে তোমার এত কষ্ট হতো না, আমারও কষ্ট হতো না, আর এইসব ঝামেলা থেকে বেরিয়ে আসবে, মানে লেসবিয়ান গিরি থেকে। তোর মেয়ে তখন বলে আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, তুমি কি কখনো আমাকে বলেছো তুমি কি কাজ করো? তো এটা শুনে বক্সন তো অবাক হয়ে যায়, এভাবে আমার ব্যাপারে তো আবার কিছু জানতে পারিনি যে আমি একজন ডেঞ্জারাস কিলার। আর তখনই দরজায় কলিং বেল বাজে। তো বক্সন দেখে যে ওই কিলার ফাইটার মেয়েটি ওর সাথে দেখা করতে এসেছে। তো বক্সন তো রেগে যায় এবং ভেতরে ওর গলায় ছুরি ধরে
বলে তুই এখানে কেন এসেছিস? ওই মেয়েটি তখন বলে আমাকে আসলে এমকে কোম্পানির লোকেরা বের করে দিয়েছে, কারণ আমরা ওই মিশনটা কমপ্লিট করে আসতে পারিনি বলে জীবনটা ভিক্ষা দিয়েছে। তো এরপর দুজন একটা হোটেলে যায় আর সেখানে এমকে কোম্পানির বাকি সব ওয়ার্কাররা চলে আসে। তো এখান থেকে বক্সন জানতে পারে যে ওই মিনিস্টারের ছেলেকে মূলত বক্সনের ওই বন্ধুই মেরেছে। তো এটা শুনে বক্সন অনেক খারাপ লাগে আর তখন বক্সন যায় হচ্ছে ফ্রেন্ডের কাছে আর তখনই বসের বোনের কল আসে। কিন্তু বক্সন করে কি ওই কলটা নিজে ওঠায় এবং তার কথা থেকে সে জানতে পারে যে বক্সনের ছেড়ে দেওয়া টাস্ক সেই বক্সনের বন্ধুকে দিয়েছিল, মানে বসের বোনই বক্সনের বন্ধুকে দিয়ে কাজটা করিয়েছে। তো এরপর বসের বোন সেখানে থাকা সকল লোকদের সাথে একে একে কথা বলে আর তাদেরকে একটা মিশন দেয়। তো কি মিশন দেয় এখানে আমাদের কিন্তু বলা হয় না, বক্সন বাদে বাকি সবাই জানে কি মিশন দেওয়া হলো। আর ওই মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টের মালিক বক্সনের গলায় দড়ি দিয়ে ওকে টানতে থাকে এবং বাকি সবাই একসাথে ওর উপর আক্রমণ করে। তার মানে বসের বোন ওদের সবাইকে বক্সনকে মেরে ফেলার মিশন দিয়েছে। কিন্তু বক্সন একাই সবার সাথে এখানে ফাইট করতে থাকে এবং সাহসিকতার সাথে মোকাবেলা করতে থাকে, একে একে সবাইকে মেরে দূরে ফেলতে থাকে, কখনো হাত দিয়ে, পা দিয়ে, প্লেট দিয়ে, যে কোনো ভাবে মারতে থাকে। আর এই কাজে আমরা দেখতে পাই আরেকটা যে মেয়ে ফাইটার ছিল সেও বক্সনকে সাহায্য করতে এগিয়ে আসে এবং তারা দুজন মিলে ওদের সবাইকে মেরে ফেলে। আর এরপর বক্সন তার বন্ধুকে যখন মারতে থাকে তখন ওর বন্ধু বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছে এটা করিনি, আসলে বসের বোন এটা আমাকে করতে বলেছিল। আর ওই মুহূর্তে বক্সনের ফোন বাজতে থাকে আর সে চেক করে দেখে তার ফোনে তার মেয়ে অনেকগুলো কল করেছিল। তো বক্সন তার মেয়ের সাথে কথা বলতে বলতে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই সামনে থেকে বস ওকে ধরে ফেলে এবং ওর গলা টিপে ধরে মরার চেষ্টা করে। কিন্তু তখনই সাইড থেকে ওই কিলার ফাইটার ছুটে আসে এবং বলে এই হামলা আপনার বোন করিয়েছে, আমরা এখানে কোনো ঝামেলা চাইনি, ওরাই আমাদেরকে মারতে চেয়েছিল। তো এটা শুনে বস করে কি বক্সনকে ছেড়ে দেয়, কিন্তু তখন বক্সন বলে ওঠে আমি আপনার বোনকে ছাড়বো না। বস বলে তুমি যদি আমার বোনকে কিছু করো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। বক্সন বলে আপনার বোন যদি আমাকে মেরে ফেলতে চায় আমি আপনার বোনকে ছাড়বো কেন? আর আপনার বোনকে যদি আমি নাও মারি, অন্যান্য কোম্পানির এখানে যে কিলাররা ছিল তারা তো আপনার বোনের কারণে মারা গিয়েছে আমার হাতে। তো এই তথ্য যখন যাবে বাকি কোম্পানির লোকেরা আপনার বোনের পেছনে লাগবে, তারা তো অবশ্যই ছাড়বে না। তখন বস বলে না, আমি আমার বোনকে বাঁচাবো, সাথে তোমাকে বাঁচাবো, ব্যাপারটা আমি হ্যান্ডেল করবো, কারণ ফিউচারে আমাদের অনেক কাজ করতে হবে। কিন্তু বক্সন এই কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। মানে মনে করো পুরো বারোজালা একটা মহিলা আর কি আমাদের বক্সন। কিন্তু বক্সন চলে যাওয়ার পরও বস করে ওই কিলার ফাইটার মেয়েটিকে ছেড়ে দেয় না, ওকে নগদ মেরে ফেলে, কারণ ও বক্সনকে সাহায্য করেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে বস মুখে মুখে যত ভালোই সাজুক সেও হয়তো বক্সনকে মেরে ফেলবে। আর এরপর আমরা দেখি সে তার বোনের সত্যিও জেনে গিয়েছিল, এ কারণে একটা ধারালো জিনিস দিয়ে তার গলায় ঢুকিয়ে দেয়, যে কারণে তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং খুব খারাপ ভাবে মরে যায়। আর এদিকে বক্সন বাড়ি এসে দেখে তার মেয়ে কাঁদছে, কারণ সে ফোনে শুনেছিল ওই সময় যে তার মাকে কেউ মারতে চায়। তো বক্সন তখন তাকে বোঝায় তুমি ভুল শুনেছো, কিন্তু বক্সনের মেয়ে বলে তোমাকে সত্যি বলতে হবে, তুমি কি কোনো গোয়েন্দা? কারণ আমি তোমার ব্যাগে বন্দুক দেখেছি। তো এটা শুনে বক্সন একটু নিশ্চিন্ত হয় যে ও সত্যিটা জানতে পারেনি এবং এখানে বক্সন মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি একজন গোয়েন্দা, কিন্তু কথা দিচ্ছি আমি এই কাজ আর করবো না, আমরা বরিশাল চলে যাব, এই কাজ ছেড়ে দেবো। আর এখানে বক্সন আরো বলে আসলে হয়েছে কি আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল, এই জন্য আমরা ওইসব বড় বড় কথা বলেছি, একে অপরকে মারবো, আসলে আমার সাথে বেইমানি করেছিল। তো এখানে বক্সনের মেয়ে বলে আমার বান্ধবীর সাথে আমার ঝগড়া হয়েছে, আমারই ভুল ছিল যে আমি ওকে বিশ্বাস করেছিলাম, ও আমাকে চিট করেছে, ও আমার সাথে ভালোবাসার নাটক করেছে, ওর প্রয়োজনে আমি ওই ছেলেকে কেচি দিয়ে আঘাত করেছি, কিন্তু তারপরে ও আমার সাথে এখন আর সম্পর্ক রাখতে চায় না। এটা হাস্যকর ব্যাপার ভাই। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই সকল কোম্পানির মিটিং হচ্ছে যে এমকে কোম্পানির বক্সন অন্য কোম্পানির লোকদেরকে কিলারদেরকে মেরে ফেলেছে যার নিয়মের বিরুদ্ধে। এক লোক তখন বসের কাছে এসে বলে যেহেতু এমকে কোম্পানির কিলার ভুল করেছে এজন্য শাস্তি এমকে কোম্পানির মালিক বা বসই পাবে। আর সে তার বসের সামনে ছুরি রাখে যে লড়াইয়ের চ্যালেঞ্জ দিচ্ছে, কিন্তু বস কোনো কথা না বলে এত রেগে যায় যে ছুরি উঠে ওই লোকটাকে ডাইরেক্ট মেরে দেয়, মানে একবার ডেঞ্জারাস ভাবে মেরে ফেলে, কারণ এটাও নিয়মের বাইরে ছিল, কারণ এই মিটিং এ কেউ কোনো ছুরি বা অস্ত্র নিয়ে আসতে পারবে না। তো বসও এখানে নিয়ম অনুসারে ওকে মারতে পারতো। তো এরপর বক্সন করে কি নেক্সট কন্ট্রাক্ট সাইন করার জন্য এমকে কোম্পানির অফিসে যায় আর সেখানে বক্সনের সাথে বসের বোনের দেখা হয়। আর সে জেনে গিয়েছিল যে বসের বোনই তার হামলাটা করিয়েছিল আর রাগ তো আগে থেকে ছিল, তো এর প্রতিশোধ নিতে চাইছিল। তো কন্ট্রাক্টে সাইন করার আগে সে ওই কলম দিয়ে করে কি বসের বোনের উপর আক্রমণ করে এবং কলম তার গলা দিয়ে ঢুকিয়ে গলা কেটে ফেলে, এর ফলে প্রচুর রক্তপাত হয় আর সে মারা যায়। আর সাইন করার পরে বক্সন সেখান থেকে চলে আসে আর সেখানে রক্তাক্ত কলমটি রেখে যায় বসের জন্য, তার মানে এবার সে বসকে 1 ভার্সেস 1 লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছে। তো বস যখন এটা জানতে পারে সে তখন করে কি বক্সনের মেয়েকে কল করে এবং বলে আমি তোমার মায়ের সাথে একই কোম্পানিতে কাজ করি, তোমার মায়ের বস আমি, তো এখানে কি কথা হয় আর আমাদের দেখানো হয় না। তো এরপর বক্সন যখন তার মেয়ের সাথে খাবার খাচ্ছিল তখন তার মেয়ে তাকে বলে দেয় তোমার অফিস থেকে তোমার বস কল করেছিল, কালকে তোমাকে অফিসে যেতে বলেছে। তো এটা শুনে তো বক্সন ভরকে যায় আর বুঝতে পারে বস ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। তো এর জন্য সে পরদিনই ভালোভাবে রেডি হয়ে এমকে কোম্পানির অফিসে যায়। মনে এখানে বক্সনের আর কোনো কিছুর পরোয়া ছিল না, সে জানতো তার সাথে কি হবে, সে হয়তো আর জীবিত ফিরে আসবে না। কিন্তু যখনই বক্সন সেখানে গিয়ে দরজা খুলে বস করে উপর গুলি বর্ষণ শুরু করে, কিন্তু একটা গুলিও বক্সনে লাগে না। অ্যাকচুয়ালি বস ইচ্ছে করেই তার নিশানাটা লাগায়নি, এর কারণ হচ্ছে সে বক্সনকে গুলি করে মারতে চায় না, হ্যান্ড টু হ্যান্ড ফাইট করবে হয়তো। তো যাই হোক এরপর তারা দুজনে বসে কথা বলতে থাকে, অনেক ড্রিঙ্কস করে আর তারপর তারা লড়াইয়ের ব্যাপারে কথা বলতে থাকে। আর তারা দুজনেই জানতো তারা দুজনে অনেক শক্তিশালী, তারা একে অপরের বিরুদ্ধে জিততে
মারতে পারবে যে খুব সহজে, এর কোনো গ্যারান্টি নেই। আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে তারা দুজন দুজনকে খুব ভালো মতো চেনে, দুজন দুজনের আক্রমণ বা অ্যাটাক খুব ভালো মতো বুঝতে পারবে, আর দুজনই খুব ডেঞ্জারাস লেভেলের কিলার, এবং এই দুজনকেই কিন্তু খুব ভালো মতো দেখানো হয়েছে কে কিরকম কিলার। তো তখন বক্সন আরেকটা কথা বলে ওঠে, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বক্সন বলে, বস আমি জানি আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমি আপনার দুর্বলতাটা জানি, আপনার মেইন দুর্বলতাটা, আর সেই মেইন দুর্বলতা হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন, এটা আমি জানি, আর এটা সত্য। তো অ্যাকচুয়ালি বক্সনের সাথে প্রথম যখন বসের দেখা হয়েছিল সেই সময় 17 বছর বয়সে, যখন বক্সন তার বাবাকে মেরে ফেলে, তখনই বস বক্সনের প্রেমে পড়ে গিয়েছিল, বাট কোম্পানির খাতিরে, অফিসিয়াল খাতিরে এটা সে কখনো স্বীকার করেনি। আর এই কথা বলে বক্সন করে কি, হঠাৎ করে বসের উপর আক্রমণ করে তার পেটে ছুরি ধরিয়ে দেয়। আর আমরা তো আগে থেকেই জানি যে বক্সন যেমন সাহসী, প্রয়োজনে সেরকম পোল্ট্রি নিয়ে নিয়মের বিরুদ্ধে গিয়েও কাজ করতে পারে। তো সেই কাজটাই সে করলো, কিন্তু তখন বস বলে ওঠে, তোমাকে একটা কথা বলা হয়নি, তোমার মেয়ে লাইভ সবকিছু দেখছে, তুমি কি করছো। তো তখন বক্সন তো পুরো দুঃখ পেয়ে যায় যে আমার মেয়ে আমার আসল রূপ দেখে ফেললো, আর ওর চোখে পানি চলে আসে। মানে বক্সন কখনোই চায়নি তার মেয়ে এগুলো জানো। তো বক্সন এখানে পুরোপুরি ভেঙে পড়ে, আর বাড়িতে এসে মেয়ের রুমে যায় যেখানে ওর মেয়ে ঘুমাচ্ছিল। তো যদিও ওর মেয়ে সত্যটা জেনে গিয়েছে, কিন্তু এমন একটা ভাব করে যেন কিছুই দেখেনি, কিছুই জানে না। তো ওদিকে তো বক্সনের বস মারা গিয়েছে, কাহিনী শেষ। আর এর কিছুদিন পরের সিন আমরা দেখতে পাই, যেখানে বক্সনের মেয়ে স্কুলে যায়, আর ও করে কি, যে মেয়েটাকে পছন্দ করে না সেই মেয়েটাকে গলায় জড়িয়ে ধরে কানে কানে ছেড় দেয়, তুই যদি আমার সাথে প্রেম না করিস, আমাকে যদি বিয়ে না করিস, আমাকে যদি ধোকা দিস, তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। তো বুঝতেই পারছো যে বক্সনের যে খারাপ প্রভাবগুলো ছিল, খারাপ কাজের ইফেক্ট গুলো তার মেয়ের উপর ডাইরেক্ট পড়ে গিয়েছে, যেটা বক্সন কখনোই চায়নি। মানে বক্সন যেটা চায়নি সেটা অলরেডি হয়ে গিয়েছে। সে তার মায়ের মতো সাহস, এবং হয়তো ভবিষ্যতে সে একজন ডেঞ্জারাস কিলার হবে। এবং আমরা দেখতে পাই মেয়ে স্কুল থেকে আসার সময় যতগুলো বুলি ছেলেরা ছিল, সবাইকে মিডল ফিঙ্গার দেখিয়ে, সবাইকে মরার ভয় দেখিয়ে মনে করো যে ওই একটা ডেঞ্জারাস কিছু। তো আমরা এখানে বুঝতে পারি যে ভবিষ্যতে বক্সনের মেয়ে তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর কিলার হবে, আর ওর মুখে ওর মায়ের মতো শয়তানি হাসি ছিল। তো বুঝতেই পারছো এই সিনেমা কি একটা মেসেজ দিয়ে শেষ হয়ে গেল। তো যাই হোক, এটা একটা কাল্পনিক সিনেমা ছিল, বাট এই কাল্পনিক সিনেমাতে আমাদের যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমরা বাবা মা যেটা করব সেটার প্রভাব কিছুটা হলেও আমাদের সন্তানদের উপর পড়বে। তো এই ধরনের কিছু বোঝানো হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি জানি না এটার সেকেন্ড পার্ট আসবে কিনা। আর এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অনেক হিট করেছিল, IMDb রেটও যথেষ্ট ভালো। আর এর সাথে সিনেমাটি এমনভাবে শেষ করেছে, এটার সেকেন্ড পার্ট আনা অ্যাকচুয়ালি পসিবল, কারণ সেকেন্ড পার্ট ওই মেয়েকে দিয়ে শুরু করতে পারে নতুন কোনো কাহিনী দিয়ে। তবে মনে হয় না আসবে, কারণ ফ্র্যাঞ্চাইজের ওরকম কোনো চিন্তা ভাবনা নেই। আমেরিকা হলে অবশ্যই এরকম একটা সিনেমা হিট হওয়ার পরে সেকেন্ড পার্ট আনতো আর কি। তো যাই হোক, বাড়তি কোনো আর কথা বাড়াচ্ছি না, তোমরা বলো সিনেমাটি কেমন লেগেছে, এবং আমরা করবো কি আমাদের চ্যানেলটা চাঙ্গা করার জন্য এখন থেকে খালি অ্যাকশন সিনেমা আনবো কতগুলো। মানে র্যান্ডম চ্যানেলটা নিয়ে আমি সিরিয়াসলি টেনশনে আছি। আমি সারা জীবন সবসময় নিশ্চিন্ত থাকতাম হচ্ছে র্যান্ডম চ্যানেল নিয়ে। মানে আমাদের বিশ্বাস ছিল র্যান্ডম চ্যানেলে আমরা যদি ভিডিও দেই একদিনে সেটা 1 লাখ ভিউ পাবেই, কিন্তু ইদানিং কি হয়েছে ভাই, 2 দিন 3 দিনেও 1 লাখ ভিউ হয় না। কিন্তু আমাদের যে সিনেমা খারাপ আসছে ইদানিং তা কিন্তু নয়, সিনেমা মোটামুটি ভালো ইউনিকই আসছে। যেখানে আমি স্যাভেজে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সেই 4-5-10 বছর পুরনো সিনেমা চালাচ্ছি, সেটা একদিনের ভিতরে 1 লাখ ভিউ পাচ্ছে, কিন্তু র্যান্ডমের নতুন নতুন ভালো ভালো সিনেমা আনছি, তাও ভিউ পাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি র্যান্ডমে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় একদিনে মাত্র 50,000 ভিউ হচ্ছে, কিন্তু এইভাবে হলো তো ভেজাল। তো এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাইকে, তোমরা যারা ভিডিওগুলো দেখছো, তোমরা প্রতিদিন অন্তত একবার করে র্যান্ডম চ্যানেলটা ঘুরে যেও। আমরা প্রতিদিন এরকম নতুন নতুন সিনেমা তোমাদের জন্য নিয়ে আসবো। মানে র্যান্ডমে আমরা মাসে 30টা না পারি, মাসে 25টা সিনেমা দেবো, এটা হচ্ছে টার্গেট। আর স্যাভেজে যাবে হচ্ছে 20টা সিনেমা। আর অ্যানিমেশন যে চ্যানেলগুলো রয়েছে ওগুলোতে তো প্রতিদিনই ভিডিও দিতে হয়, শুধুমাত্র শুক্রবার দিন হয়তো আমরা গ্যাপ নেবো আর কি। তো যাই হোক, আমি আমার মতো সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের এন্টারটেইন করার জন্য। তোমাদের একটু ভূমিকা রাখতে হবে র্যান্ডম গ্রুপটাকে টিকিয়ে রাখার জন্য। একেবারে বিনীত অনুরোধ, জাস্ট আর 2টা বছর আমাকে টিকিয়ে রাখো। আমার একটা বিকল্প আর্নিং সাইট হয়ে গেলে ভাই ইউটিউবকে আসসালামু আলাইকুম দিয়ে দেবো। আমার ইচ্ছা আর 2 বছরের ভেতর আমি রিটায়ারমেন্ট নেবো, তারপর সারা জীবন আমি রিটায়ারমেন্টে কাটাবো শান্তিতে, নামাজ কালাম পড়বো, ভালো কাজ করবো। এর উল্টাও হতে পারে, কারণ শয়তান অনেক বেশি শক্তিশালী, আর আমার উপর শয়তান একটু বেশি নজর রাখে। এর কারণটা হচ্ছে কি জানো, আমার নাম দিয়েছিল ছোটবেলায় আলামিন, মানে বিশ্বাসী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিল। তো যত আলামিন নামের পোলাপান আছে দেখবা, ওই পোলাপান গুলো বেশিরভাগই খারাপ হয়, কারণ ওদের উপর শয়তান বেশি নজর দেয়। তো যাই হোক, আমি বিদায় দিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।